স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায়চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। নারী অধিকার সংস্কার বিষয়ক কমিশনের প্রস্তাব বাতিল সহ 5 দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে হেফাজতে ইসলামের মহাসমাবেশ। এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে সমাবেশ স্থল। মঞ্চে অবস্থান নিয়ে কথা বলছেন নেতারা। এর আগে সুশৃঙ্খলভাবে কর্মসূচিতে যোগদান করতে কর্মীদের প্রতি আহ্বান জানানো হয় দেশবাসীর প্রতি। ঢাকার বাইরে থেকে আগতদের নির্ধারিত 3টি পয়েন্ট ধরে সমাবেশ স্থলে আসার অনুরোধ জানিয়েছে সংগঠনটি। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সহকর্মী আছেন ময়মিনুল খান অপু। অপু, কি বলছেন হেফাজতে কর্মীরা? মূলত তাদের দাবি দেওয়া কি, আর জনসমাগমই বা কেমন দেখছেন? বিস্তারিত জানাবেন। ইসলামের যে সমাবেশ, সেই সমাবেশটি কিছুক্ষণ সকাল 9টা থেকে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে হেফাজতে ইসলামের নেতাকর্মী যারা রয়েছেন তারা রাজধানী সহ রাজধানী এবং সারা দেশের থেকে কিন্তু তারা এই সোহরাওয়ার্দী উদ্যানে এসেছেন। তারা 4 দফা দাবিতে আজকে সমাবেশ করছেন। আমরা যদি দেখাতে চাই, সকাল 9টা থেকেই কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানের মাঠ কিন্তু প্রায় অর্ধেকের বেশি পরিপূর্ণ হয়ে গেছে। হেফাজতে ইসলামের যে নেতাকর্মী যারা রয়েছেন তারা যে আজকে সমাবেশের ডাক দিয়েছেন 4 দফা দাবিতে, তার ভিতরে অন্যতম হচ্ছে নারী বিষয়ক যে সংস্কার কমিশন, সেটি তারা বাতিল চাচ্ছেন এবং কুরআন সুন্নাহ বিরোধী যে প্রস্তাবনা ও কমিশন, সেই বাতিলের কথা কিন্তু তারা বলছেন। পাশাপাশি সংবিধানে বহুত্ববাদের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনা বাতিল করলে আল্লাহর উপর যে পূর্ণ আস্থা ও বিশ্বাস, সেটি পুনর্বহালের কথা কিন্তু হেফাজত ইসলামের নেতৃবৃন্দ কিন্তু বলছেন। এছাড়া তৃতীয় যে দাবিটি তাদের রয়েছে, ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত সব মিথ্যা মামলা, সেই মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের দাবি করেছেন। যেটি শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছিল, সেই কথাটি কিন্তু তারা বলছেন। পাশাপাশি ফিলিস্তিন এবং ভারতের যে মুসলিম গণহত্যা হচ্ছে, নিপীড়ন, সেই নিপীড়ন বন্ধেরও দাবি কিন্তু করছেন। এখান থেকে তোলা হচ্ছে তারা। এখানে হেফাজত ইসলামের যে অন্যান্য নেতাকর্মীরা এখানে কিন্তু এসে উপস্থিত হয়েছেন। তারা যেটি বলছেন যে তারা এসব দাবি দেওয়া যদি না মানা হয়, তাহলে কিন্তু তারা পরবর্তীতে ঢাকাতে আরো বড় ধরনের সমাবেশ করবেন, এটি কিন্তু তারা বলছেন। তবে সকাল 9টা থেকে শুরু হয়ে দুপুর 1টা পর্যন্ত এই সমাবেশ চলবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া এই দলটির যে সকল নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু এটার মধ্যে স্টেজে বক্তব্য দিচ্ছেন। তারা যেটি বলছেন, বাংলাদেশের যে সংবিধান যে বহুত্ববোধ, সেটি বাতিল করার পাশাপাশি কুরআন সুন্নাহ যে সেটি কিন্তু তারা বাস্তবায়নের কথা বলছেন। বাংলাদেশের সংবিধান সহ সকল বিষয়ে যে মুসলমানদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়াগুলো তারা তুলে ধরছেন। এবং পাশাপাশি নারী সংস্কার কমিশনের যে মুসলিম যে ইসলামিক চিন্তাবিদ যারা রয়েছেন তাদেরকে যুক্ত করার কথা বলছেন। দ্রুত এই নারী বিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদন সহ এই সংস্কার কমিশনকেই তারা বাতিলের কিন্তু জোর দাবি করছেন। এখানে এই হেফাজতে ইসলামের যে যুগ্ম মহাসচিব মামুনুল হক সহ হেফাজত ইসলামের মহাসচিব যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে রয়েছেন। তারা নানা স্লোগানে কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যান মুখরিত করেছেন। তাদের হাতে বাংলাদেশের পতাকা রয়েছে, আমরা যেটি দেখতে পেয়েছি। পাশাপাশি ফিলিস্তিনের পতাকা হাতে এবং কলেমা লেখা পতাকা সম্মিলিত সাদা কাপড়ে তারা কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে হাজির হয়েছেন। কিছুক্ষণ পরে যে সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা এই সমাবেশে বক্তব্য দেবেন। তারা যেটি জোর দিয়ে বলছেন, নারী সংস্কার কমিশন সেটি বাতিলের পাশাপাশি তাদের যে 4 দফা দাবি রয়েছে, সেগুলো দ্রুত বাতিল না হলে ঢাকা শহর সারা দেশেই তারা নতুন করে পরবর্তী সমাবেশে ডাক দেবেন। তো এই ছিল রাজধানী সোহরাওয়ার্দী উদ্যান থেকে সবশেষ খবর। চিকিৎসা শেষে দীর্ঘদিন পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশ ও দেশের মানুষের কাছে ফিরতে পারছেন বলে বেশ আনন্দিত ও উৎফুল্ল রয়েছেন বলে জানিয়েছেন তার উপদেষ্টা এম এ মালিক। লন্ডনে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। উনি খুবই দেশে যাবেন, দেশের মানুষের সাথে দেখা হবে। ওনার মুখের মধ্যে, ওনার চেহারার মধ্যে একটা আনন্দ আমরা ফিল করছি। এবং উনি গতকালকেও ওনার নাতিন ব্যারিস্টার জায়মা এবং ওনার পুত্রবধূদেরকে নিয়ে, ওনার ছেলেকে নিয়ে আমরা ফ্রেশিয়ারে খেতেও দেখেছি, আমরাও সেখানে সাথে ছিলাম।
নির্বাচনের দিনক্ষণ এখনো অনিশ্চিত, তবে ভোটের বাতাস বইছে জাতীয় নাগরিক পার্টি নেতাদের বিভিন্ন নির্বাচনী আসনে। নতুন সমীকরণে রংপুর ৪ আসনের ভোটের মাঠ। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন নির্বাচন করতে জোর তৎপরতা চালাচ্ছেন এই আসনে। সরব বিএনপি ও জামায়াতের সম্ভাব্য প্রার্থীও। চলছে কৌশলী গণসংযোগ। পরবর্তী সময়ে ভোটাররাও ভাবছেন ভিন্নভাবে। তিস্তা বেষ্টিত কাউনিয়া, পীরগাছা ও হারাগাছ পৌরসভা নিয়ে রংপুর ৪ আসন। বিপ্লব পরবর্তী উত্তরের এই আসনে আলোচনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। নিজ এলাকায় গণসংযোগ আর বিশাল শোডাউনে এরই মধ্যে জানান দিয়েছেন প্রার্থীরা। ভোটের মাঠে আক্তার হোসেনের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী বিএনপির এমদাদুল হক ভরসা ও জামায়াতের এটিএম আজম খান। এরই মধ্যে শুরু হয়েছে হিসেব নিকেশ। সরাসরি ভোট না চাইলেও দলের বার্তা দিয়ে জনগণের আস্থা অর্জনে পার করছেন ব্যস্ত সময়। এখনো পর্যন্ত ফরমালি যে প্রস্তুতির বিষয়, তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের দলের যে বার্তা সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমরা আসলে দল হিসেবে মানুষের কাছে নিজেদেরকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। ব্যক্তির থেকেও আমাদের দলের ব্যাপারে মানুষের যেন আস্থার জায়গাটা তৈরি হয়, সে ব্যাপারেই আমরা কাজ করছি। গত ১.৫ দশক মাঠে রাজনীতি করতে না পারা জামায়াতে ইসলামী এবার আর জোটের হিসাব কষছে না। বিএনপির সঙ্গ ছেড়ে প্রস্তুত হচ্ছে নিজেদের মতো। এটিএম আজম খানকে এরই মধ্যে প্রার্থী হিসাবে চূড়ান্ত করেছে দল। ২ মাস আগে থেকেই সরব রংপুর মহানগর জামায়াতের এই আমির। জনগণের মাঝে আমরা একটা প্রত্যাশিত অবস্থানে যেতে পারি। পীরগাছা কাউনিয়ার জনগণ বাংলাদেশ জামাত ইসলামীকে অর্থাৎ এটিএম আজম খানকে বেছে নেবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সপ্তম ও অষ্টম সংসদ নির্বাচনে এই আসনে নির্বাচিত হন জাতীয় পার্টির করিম উদ্দিন ভরসা। এরপর কবজায় নেয় আওয়ামী লীগ। বিপ্লব পরবর্তীতে মরিয়া বিএনপির এমদাদুল হক ভরসা। মানুষের প্রতি দলমত নির্বিশেষে আমার প্রতি মানুষের একটা আলাদা সফট কর্নার আছে। এই জন্য আমি বিশ্বাস করি যদি ভোট হয়, যদি সুন্দরভাবে হয়, মানুষ যদি নিরপেক্ষ ভোট দিতে পারে, তো অবশ্যই আমি বিপুল ভোটের ব্যবধানে আমি জয়লাভ করব। জাতীয় পর্যায়ে নির্বাচন নিয়ে নানা দাবি থাকলেও সব ছাপিয়ে আসনটিতে আলোচনায় প্রার্থীর যোগ্যতা। পরিবর্তিত সময়ে জনপ্রতিনিধি বাছাইয়ে সতর্ক ভোটাররা। সন্ত্রাস মুক্ত, দুর্নীতিমুক্ত এমন একজন সৎ ও যোগ্যবান আমরা প্রার্থী আমরা চাই। নেতৃত্বে আমরা একটা স্বচ্ছ নেতৃত্ব চাচ্ছি, যে নেতৃত্ব আসলে সবাই সমান অধিকার পাবে, যেখানে দলীয়করণ থাকবে না। যেহেতু আমরা তরুণ নেতৃত্ব চাই। যখন দেশে ইলেকশন হবে তখন আমরা যোগ্য প্রার্থীকে ভালো এবং কে মন্দ আমরা তখন যাচাই করব, দেখব, তারপরে তাকে সিলেকশন দেব। স্বাধীনতার পর আওয়ামী লীগ ৬ বার, জাতীয় পার্টি ৪ ও বিএনপির প্রার্থী একবার জিতেছেন রংপুর ৪ আসনে। করিম উদ্দিন ভরসার মৃত্যুর পর এখানে আর ঘুরে দাঁড়াতে পারেনি জাতীয় পার্টি। এবার নতুন মুখ থাকলেও মাঠে শক্ত অবস্থানে বিএনপি। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রাণকেন্দ্র মোংলা বন্দরের আধুনিকায়ন হচ্ছে। চীনের আর্থিক ও কারিগরি সহায়তায় বন্দরের উন্নয়নের একটি বড় প্রকল্প হাতে নিয়েছে কর্তৃপক্ষ। বলা হচ্ছে প্রায় ৫,০০০ কোটি টাকার এই প্রকল্পের আওতায় ২টি কন্টেইনার ইয়ার্ড, ২টি জেটি সহ আধুনিক যন্ত্রপাতি স্থাপনে অর্থনীতি, বাণিজ্য ও কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন হবে। রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ সহজ হওয়ায় মোংলা বন্দরের প্রতি আগ্রহ বেড়েছে আমদানি রপ্তানিকারকদের। কিন্তু বন্দরের জেটি সমস্যা, পশুর নদীর নাব্য সংকট সহ আধুনিক অবকাঠামোর অভাব সহ নানা সমস্যায় পিছিয়ে আছে বন্দরটি। এসব সমস্যা কাটাতে চীনের সিভিল ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের সাথে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে চুক্তি হয়। ৪,০৬৮ কোটি ৭২ লাখ টাকার আওতায় এই প্রকল্পে ২টি কন্টেইনার ইয়ার্ড, ২টি জেটি, কন্টেইনার ডেলিভারি ইয়ার্ড সহ আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে। বলা হচ্ছে বন্দরের আধুনিকায়ন হলে অন্তত ৪ লাখ টন কন্টেইনার হ্যান্ডেলিং করা যাবে, বাড়বে রাজস্ব আয়। প্রকল্পটা অনুমোদন হলে কন্টেইনার হ্যান্ডেলিং এর জন্য ডেডিকেটেড জেটি হবে এবং এখানে যে ইকুইপমেন্টগুলি ইউজ করা হবে সেই ইকুইপমেন্টগুলি অত্যন্ত আধুনিক। আমরা আশা করি ড্রেজিং প্রকল্প এবং এই অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলি যদি বাস্তবায়ন করা হয় মোংলা বন্দরে অবশ্যই এটার একটা সুফল আমরা পাবো আর কি। এছাড়া নাব্য সংকট কেটে গেলে এই বন্দরে বড় জাহাজ ভিড়তে পারবে, গতিশীল হবে বন্দরের কার্যক্রম। যদি ড্রেজিং ঠিকমতো করা হয় এবং বড় জাহাজ আসতে পারে তাহলে আমাদের মোংলা বন্দরের কস্ট অফ
অপারেশন কমে যাবে। কস্ট অফ অপারেশন কমে গেলে বিভিন্ন আমদানিকারক আমাদের মোংলা বন্দর আসার জন্য আগ্রহী হবে। একটা বন্দর যখনই সম্প্রসারিত হবে, এটার ইনকাম, এটার অঞ্চলের যত যাবতীয় যা কিছু আছে, এটা আমাদের দক্ষিণ অঞ্চলের জন্য খুবই খুবই ভালো আমি মনে করি। অবকাঠামো উন্নয়ন হলে দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মংলা আমদানি রপ্তানিতে বিশেষ ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। টাঙ্গাইলের দেলদুয়ার মির্জাপুর উপজেলার সীমান্তবর্তী ডুবাইল ও গবরা গ্রামের সড়কে স্বাধীনতার ৫৪ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া। জনপ্রতিনিধি ও প্রশাসন আশ্বাস দিলেও হয়নি রাস্তা নির্মাণ। বাধ্য হয়ে স্থানীয়রা ৫ বছর ধরে বাড়ি বাড়ি গিয়ে চাল তুলে তা বিক্রির টাকা দিয়ে নির্মাণ করেছে ১ কিলোমিটার কাঁচা রাস্তা। আর এবার রাস্তাটি সংস্কারে উদ্যোগ নেয়ার কথা বলছে প্রশাসন। এভাবেই বাড়ি বাড়ি গিয়ে চাল তুলছেন স্থানীয়রা। দীর্ঘ ৫ বছর ধরে কাজটি করছেন তারা। উদ্দেশ্য, চাল বিক্রির টাকায় তৈরি করবেন নিজ এলাকার রাস্তা। এভাবে জোগাড় হওয়া ৪ লাখ টাকা ও স্বেচ্ছাশ্রমে তৈরি হয়েছে ১ কিলোমিটার কাঁচা রাস্তা। এখন রাস্তাটি পাকা করার দাবি ভোগান্তির শিকার এলাকাবাসীর। আমরা এই রাস্তার ১ কিলোমিটারের মতো কাজ করছি, সেটা ২ মাস যাবত আমরা এই কাজগুলো সম্পূর্ণ করছি। আমাদের এই রাস্তায় চলাফেরা কষ্ট হয়, আমাদের ছোটরাও এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে না। আর এই রাস্তা যদি পাকা হতো আমরা খুশি হতাম। সরকারের কাছে আমাদের আবেদন যে আমাদের রাস্তা যেন খুব দ্রুত উন্নয়ন করা হয়। যারা এই জায়গায় এই নিয়োগ আছে তারা আমাদের এই রাস্তাটির ব্যাপারে সদয় চোখে দেখবেন। তবে ওই রাস্তা আগেই সংস্কার হয়েছে দাবি স্থানীয় ইউপি সদস্যের। রাস্তা কিছু বছর ৪০ কর্মসূচি কাজ করা ওখানে হয়েছে, এবারও হবে। যে এই চেয়ারম্যান কালকে কথা বললো যে ওই কাজটা আর কি করব। আর রাস্তাটি দ্রুত সংস্কারের আশ্বাস জেলা প্রশাসনের। আমরা এটা নির্দেশনা প্রদান করে দিব, তারা যেন স্থানীয়ভাবে রাস্তাটি পরিদর্শন করে এবং যার যার উপজেলার অংশটুকুতে তারা যে সরকারি যে পদক্ষেপ সেটি কার্যক্রম যেন গ্রহণ করে। হাজারো মানুষের ভোগান্তি লাঘবে দ্রুতই রাস্তাটি সংস্কার করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। নওগাঁর মহাদেবপুরে কেঁচো সার উৎপাদন করে সফল তরুণ উদ্যোক্তা অনুজ কুমার মণ্ডল। তার উৎপাদিত সার স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে বিভিন্ন জেলায়। দামে কম আর নিরাপদ হওয়ায় কেঁচো সার ব্যবহারে ঝুঁকছেন কৃষক। এলাকার বিভিন্ন কৃষকের কাছ থেকে সংগ্রহ করা হয় গোবর। একটি নির্দিষ্ট সময়ের পর তা দিয়ে ভরানো হচ্ছে চারি, বেড ও ক্যারেট। তারপর সেখানে দেয়া হচ্ছে কেঁচো। এভাবে গোবর ও কেঁচোর মিশ্রণের ২২ দিন পর তৈরি হয় ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। সেই সার থেকে কেঁচো আলাদা করে ভালোভাবে ছেঁকে নেওয়া হচ্ছে সার। এভাবে প্রস্তুত হচ্ছে ফসলে ব্যবহার উপযোগী কেঁচো সার। বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুবাদে কেঁচো সার সম্পর্কে ধারণা পেয়ে নওগাঁর অনুজ কুমার মণ্ডল শুরু করেন কেঁচো সার তৈরির কাজ। প্রথমে স্বল্প পরিসরে উৎপাদন করলেও দিন দিন এই সারের চাহিদা বাড়াতে থাকেন উৎপাদন। প্রতি ২২ দিনে তার কারখানায় উৎপাদন হয় ১০ মেট্রিক টন সার। স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। ৩২-৩৩ দিনে আমি ওখান থেকে বেড থেকে পাই, আর ক্যারেট থেকে আমি ২৬-২৭ দিনে সারটা উৎপাদন করতে পারি। আমার মুখ্য উদ্দেশ্য এটা হচ্ছে যে এই অঞ্চলে একটা কৃষি কেন্দ্রিক বিপ্লব তৈরি করা। কম দামে আর নিরাপদ হওয়ায় কেঁচো সার ব্যবহারে ঝুঁকছেন কৃষক। জৈব সার ব্যবহার করে ওই জমির উর্বরা শক্তি বাড়ে এবং আমরা হাতের কাছে পাই। যথেষ্ট উপকার, ফলন ভালো হয়, ফসলের চেহারা ভালো হয়। কেঁচো সার উৎপাদন ও বাজারজাতকরণে সহযোগিতা করছে কৃষি বিভাগ। আমাদের কারিগরি সহায়তা থেকে শুরু করে আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমেও ভার্মি কম্পোস্ট স্থাপন করা হয়ে থাকে। আমরা তাদেরকে যত সম্ভব আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা তাদেরকে সহযোগিতা করব। কেঁচো সার উৎপাদনে উদ্যোক্তারা এগিয়ে আসলে রাসায়নিক সারের ব্যবহার কমার পাশাপাশি মাটির উর্বরতা থাকবে অটুট, বাড়বে নিরাপদ কৃষি উৎপাদন, এমনটা মনে করছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন ডিবিসি।